বর্তমানে এসআইআর নিয়ে প্রচুর পরিমাণে ডিবেট চলছে। শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গল নয়, আমাদের যতগুলো স্টেট রয়েছে, আমাদের ইন্ডিয়াতে টোটাল স্টেট এবং ইউটি অর্থাৎ ইউনিয়ন টেরিটরি নিয়ে 36টা মতো স্টেট রয়েছে, ইনক্লুডিং ইউনিয়ন টেরিটরিজ। এইগুলোর মধ্যে প্রত্যেকটা এখনো পর্যন্ত 12টা স্টেটে এই বছর অর্থাৎ সামনে রিসেন্টলি এসআইআর হবে। তার আগে ফার্স্ট ফেজে যে এসআইআর আমাদের যে নেইবারিং স্টেট বিহারে কমপ্লিট হয়েছে। এইবারে ওয়েস্ট বেঙ্গলে এই 12টা স্টেট যে হবে তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু একটা। এই ওয়েস্ট বেঙ্গলে এসআইআর নিয়ে প্রচুর পরিমাণে চারিদিকে মানে চলছে, দাঙ্গা হাঙ্গামা চলছে, তার পাশাপাশি অনেক ক্রিটিসাইজ চলছে, অনেক কমেন্ট চলছে, অনেক পোস্ট চলছে। এই জন্য আমাদের এই স্টুডিওতে আমরা বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছিলাম একজন বিশিষ্ট মাস্টারমশাইকে, এই এসআইআরটা নিয়ে সবার মধ্যে যে ডাউট রয়েছে, তারপরে অনেক রকম কনফিউশন রয়েছে, কনফিউশন দূর করার জন্য। চলুন তাহলে আজকের সেই বিশিষ্ট স্যারকে আমরা প্রথমে আমন্ত্রণ জানিয়ে নিই। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় মাস্টারমশাই প্রদীপ আচার্য মহাশয়। স্যার, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। নমস্কার। প্রথমেই বলে দিই, এই যে এসআইআর নিয়ে যে প্রচুর পরিমাণে প্রবলেম চলছে, এখানে বলে রাখি রিসেন্টলি 27শে অক্টোবর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই যে একটা প্রেস কনফারেন্স করে এবং প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে তারা কিন্তু জানায় যে এসআইআর হবে বলে। আচ্ছা স্যার, প্রথমে বলুন এই এসআইআর জিনিসটা কি? আচ্ছা, প্রথমে তোমাকে ধন্যবাদ জানাই আমাকে তোমার স্টুডিওতে আমন্ত্রণ করার জন্য। সেই সঙ্গে তোমার চ্যানেলের যারা দর্শক আছে সবাইকে আমি আমার তরফ থেকে সম্মান জানাই। এরপরে তোমার যে প্রশ্ন এসআইআর কি, আমরা প্রত্যেকেই ভারতবাসী, আমরা ভারতেই বসবাস করি। আমাদের পূর্বপুরুষ যারা তারাও ভারতে বসবাস করে আসছেন, আমরাও তার উত্তরসূরি আমরা বসবাস করছি। আমরা 18 বছর হয়ে গেলেই আমরা ভোটার অধিকার পাই। কিন্তু বর্তমান আমাদের নির্বাচন কমিশন যেটা আছে তারা কিছু বছর অন্তর অন্তর একটা ভোটার লিস্টের ঝাড়াই মারাই করে, যাকে বাংলায় বললে ঝাড়াই মারাই সংস্করণ করে। তো সে জায়গায় ভোটার লিস্টে অনেক ভুয়ো ভোটার থাকে, মৃত ভোটার, বা অনেক ভোটার আছে যারা দু জায়গায় ভোট আছে থাকে। সে জায়গায় আবার অনেক অনুপ্রবেশকারী অন্য দেশ থেকে এসে আমাদের দেশে কোনোরূপ ভোটার লিস্টের নাম তুলে নেয়। তো সেইগুলোকে যাতে বাদ দেওয়া যায় তার জন্যই কিন্তু এই এসআইআর, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, বিশেষ নিবিড় সংস্করণ। তো সে জায়গায় আমার ওয়েস্ট বেঙ্গলেও হবে, 12টা স্টেটের সঙ্গে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও হবে। তো সে জায়গায় আমাদের নির্বাচন কমিশন যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগটা যথেষ্ট ভালো। আমাদের ভারতবর্ষের যারা প্রকৃত নাগরিক তারাই ভোটার লিস্টে থাকবে, তারাই ভারতবর্ষের গণতন্ত্রের ধারক বাহক, তারাই তো ভারতবর্ষের নির্বাচনে অংশগ্রহণ করে দেশ পরিচালনার প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী, বা আমাদের যারা রিপ্রেজেন্টেটিভ তাদেরকে চুজ করে নেবে। সে জায়গায় ভুয়ো বা মৃত বা অনুপ্রবেশকারী তাদের কোনোরূপ অধিকার নেই আমাদের এই গণতন্ত্রের অংশগ্রহণ। একদম, এটাই হচ্ছে মূলত এসআইআরের মূল উদ্দেশ্য। স্যার, এরপরে যেটা আমি জানবো, অনেকে বলছে যে এসআইআরটা কিন্তু এই প্রথম না, অনেকের মধ্যে ডাউট আছে। কিন্তু ফেসবুকে দেখছি, বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া দেখছি পোস্ট করছে যে এই প্রথম ওয়েস্ট বেঙ্গলকে টার্গেট করেছে, ইলেকশন আছে এই জন্যই এতে বলছে। স্যার আপনি বলুন, এটা কি প্রথম হয়েছে না আগে? না, আমি একটাই কথা বলবো, আজকের তো আমাদের যেই আলোচনা, এর আগেই অনেক রকম সোশ্যাল মিডিয়াতে আলোচনা চলছে, বা নির্বাচন কমিশন যে ভিত্তিটা দেখিয়েছে 2002 সালের ভোটার লিস্ট, তাহলে সেই 2002 সালের যে ভোটার লিস্টটা সেটাও একটা এরকম এসআইআর হয়েছিল। সেই অনুযায়ী সংস্করণ হয়ে 2002 সালে যারা ভোটার লিস্টে যাদের নাম আছে তারাই প্রকৃত ভারতীয় ভোটার। তাহলে এর আগে এসআইআর হয়েছে। তার মানে আমি আপনাদের বলে দিই, স্যার যেটা বললেন যে এসআইআর কিন্তু আগে হয়েছে, শেষ হয়েছিল 2002 থেকে 2004 পর্যন্ত শেষ হয়েছিল। 21 বছর পর আবার হচ্ছে। আপনাদের মানে জানার সুবিধার্থে বলে দিচ্ছি, এটা নিয়ে 2004 পর্যন্ত মোট 8 বার হয়েছে এসআইআর, এবং এটা নিয়ে কিন্তু 9 বার হবে। তাই যারা ভুয়ো খবর ছড়াচ্ছেন এই খবরগুলো থেকে বিরত থাকুন।
সঠিক তথ্য জানুন যে এটা কিন্তু প্রথমবার নয়, এটা কিন্তু 9 বারের মাথায় পড়েছে, এটা আগেও কিন্তু হয়েছে। এসআই এর হঠাৎ দরকার পড়লো কেন? হঠাৎ হঠাৎ নয়, আমাদের ভারতবর্ষের তো 12টা রাজ্যে হচ্ছে, এরপরেও আদার্স যে স্টেটগুলো আছে বা আমাদের যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো আছে সবগুলোতেই হবে এরকম আমরা শুনছি। তো এটা হঠাৎ ঠিক নয়। আমাদের 2002-তে হয়েছিল, আবার হচ্ছে, আবার হয়তো পরবর্তীতে আবারও হবে। এটা আবার আমাদের সংবিধানের একটা নিয়ম পাঠ। তো সে জায়গায় এটা নিয়ে কোনো দ্বিমত থাকার কথা নয়। এখানে স্যার যেটা বললেন তার সঙ্গে আমি একটা কথা বলে দিই, এটা কিন্তু সংবিধানের আর্টিকেলে বলাই আছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি চায় তারা কিন্তু যে কোনো সময় অর্থাৎ ভোটের আগে কিংবা পরে তারা কিন্তু এই এসআইআর করাতে পারে। দেখুন এটা 2004-এ শেষ পর্যন্ত হয়েছিল, তারপরে হয়নি, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে, কিন্তু হয়নি, প্রথমবার হচ্ছে, এটা কিন্তু বলাটা একেবারে ভুল। ইলেকশন কমিশনের হাতে কিন্তু পাওয়ার আছে, তারা কিন্তু এসআইআর যে কোনো সময় করাতে পারে। এটা আরেকটা কথা বলে দিই, এই এসআইআর করানোর জন্য কিন্তু শুধুমাত্র ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তো দায়ী থাকে না, তার সঙ্গে প্রত্যেকটা স্টেটে এসডিএম লেভেলে যে সমস্ত অফিসার থাকে সেই সমস্ত উচ্চপদস্থ লেভেলের না, ওরা তো ইলেকশন কমিশনের পার্ট, ওরাও তো পার্ট, ওটা পার্ট। তার সঙ্গে আমাদের স্টেট লেভেলে যে ইলেকশন কমিশন মিনে থাকে, ইলেকশন কমিশন এরা ইলেকশন কমিশনের লোক, তাদের সঙ্গে কিন্তু প্রেস কনফারেন্স আলোচনা করেই তারপরে কিন্তু ডেট হয় যে এই স্টেটে আমরা এসআইআর করাতে পারবো কিনা বা করানো যাবে কিনা, কি কি প্রসেস আছে বা কিভাবে করানো যাবে, সব কিন্তু হয়। স্যার আরেকটা প্রশ্ন আপনাকে বলে দিই, বিহারে তো কিছুদিন আগে হলো, বিহারের ক্ষেত্রে আপনার মনে হয় প্রথম তো একটু ট্রাই করেছিল বিহার দিয়ে যে ওখান থেকে কি কি প্রবলেম হবে না হবে সেখান থেকে আমরা শর্টকামিংগুলো মানে সলভ করব, যদি কোনো প্রবলেম থাকে তারপরে আমরা পরবর্তী করব। তারপরে তো 12টা স্টেটের নিল, তারপরে নিশ্চয়ই প্যান ইন্ডিয়া লেভেল সব হবে। বিহারে যে হয়েছে যেটা এসআইআর, সেখান থেকে রেজাল্ট কি পাচ্ছেন? না, বিহারের যথেষ্ট এসআইআর সফল, সাকসেসফুল। ওখানে মৃত ভোটার, ডুপ্লিকেট মানে যারা দু জায়গায় ভোট রেখেছে এবং যারা শিফটেড হয়ে চলে গেছে, মাইগ্রেশন, এরকম ভোটগুলোই বাদ গেছে, কোনো রকম বৈধ ভোটার বাদ যায়নি। এটা আপনারা শুনলেন, স্যার যেটা বললো যে বিহারে কিন্তু সাকসেসফুলভাবে হয়েছে। এবং এই প্রসঙ্গে আরো একটা তথ্য দিই আপনাদের, বিহারে যে এসআইআর হয়েছে সেখানে কিন্তু পুরোপুরিভাবে দেখুন এই এসআইআর এর সব শেষের একটা প্রসেস হচ্ছে অ্যাপিল। শেষে দেখা গেছে যে এসআইআর হয়ে যাওয়ার পর আপনারা শুনলে অবাক হবেন, একজনও কেউ অ্যাপিল করেনি, একজনও কেউ করেনি। তার মানে কি, যাদের মধ্যে ভ্যালিড ডকুমেন্ট রয়েছে, যারা ইন্ডিয়ান সিটিজেন যেটা আপনি প্রথমে বললেন, তারা কিন্তু পুরোপুরিভাবে তাদের কাজগুলো হয়েছে, ফর্ম পূরণ করেছে, লিগেল সব কিছু করেছে। আর যারা জমা দেয়নি মানে কি, তারা ইললিগেল ভাবে মানে ছিল, তারা বেড়ে গেছে, তারা মৃত ছিল, অবৈধ ছিল, নামগুলো কাটা হয়েছে, এডিট করা হয়েছে। এটা তো মানে এসআইআর মিনস হচ্ছে ইনক্লুশন এন্ড এক্সক্লুশন। ইনক্লুশন মানে যাদের নাম যুক্ত করা হবে, এক্সক্লুশন মানে যাদের নাম নেই তাদেরকে সেটা বের করে দেওয়া। না, ইনক্লুশন এক্সক্লুশন ঠিক নয়। এসআইআর মানে কি, আমাদের অ্যাকচুয়ালি ভারতবর্ষে আমরা যারা নাগরিক, আমাদের তো নাগরিক পরিচয়পত্র খুব একটা নেই আমাদের বললেই চলে। তো আমরা যে ভারতবর্ষের নাগরিক সেটা প্রমাণ করব কিভাবে? তো আমার পূর্বপুরুষ যারা ছিল, আমার সঙ্গে ব্লাড রিলেশন এরকম মানুষ যে দীর্ঘ মানে জন্ম থেকেই ভারতবর্ষে আছে, তাহলে আমাকে এই জায়গায় প্রুভ করতে হবে যে আমার পূর্বপুরুষ ভারতীয়। তাহলে এটাই এসআইআর এর মূল লক্ষ্যটাই হচ্ছে মানে জাস্ট যাদের ভারত, আমি আমার বাবা ছিল, আমার দাদু ছিল, তারা ভারতবর্ষের নাগরিক। তো আমি এখন কি, আমাকে ওই রিলেশনটা দেখি যে আমি আমার বংশানুক্রমিকভাবে যে আমার ব্লাড রিলেশন আছে, যার জন্যই তো 2002 সালের সেই ভোটার লিস্টটাকে ভিত্তি করেই হচ্ছে। 2002 সালের যাদের নাম ছিল তারা মানে সার্টিফাইড যে তারা ভারতীয়, তাহলে তার বংশধর সেও তাহলে ভারতীয়, একদম। এটাই তো মূল্য। এসআইআর এর প্রসেসটা কি? এসআইআর প্রসেস বলতে ওই তো বললাম যে আমরা 2002 সালের যে ভোটার লিস্ট সেটাকে ভিত্তি ধরে তখন যাদের যাদের ভোটার লিস্টের নাম আছে তারা অলরেডি নির্বাচন কমিশনের দেওয়া
এনুমারেশন ফর্ম পূরণ করবে এবং তার 2002 সালের যে ভোটার লিস্টের নাম আছে সেই কোন জায়গাটায় আছে, কোন বিধানসভাতে আছে, বিধানসভার কোন অংশতে আছে, তার সিরিয়াল নাম্বার কত, সে সময় এপিক নাম্বারও ছিল, আবার অনেকের নেই। তো সেই তথ্যটা দিয়ে দিলেই নির্বাচন কমিশন ওইটাকে ম্যাচিং করবে। অলরেডি এর আগে ম্যাচিংও হয়েছে। আমার মানে এই ইলেকশনের কাজে যারা যুক্ত বিএলওদেরকে নিয়ে, বুথ লেভেল অফিসার যারা, তাদেরকে দিয়ে ম্যাপিং অলরেডি হয়েছে। 70% ম্যাপিং হয়ে গেছে, অলরেডি অনেকটা হয়ে গেছে। এবারে 2002 সালে যাদের ভোট নেই, ভোটার লিস্টের নাম নেই, তো যারা 1987 সালের পরে জন্ম, তাদের তো 2002 সালের ভোটার লিস্টের নাম থাকার কথা নয়, কেননা তখন তো তাদের 18 হয়নি। আচ্ছা, তো তাদের পরবর্তীতে হয়েছে 2025 সালের যে লাস্ট ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে তার নাম আছে। তো এ জায়গায় তাকে প্রমাণ করতে হবে যে সে ভারতীয়। কিভাবে প্রমাণ হবে? না, ওর ব্লাড রিলেশনের কেউ 2002 সালের ভোটার লিস্টে আছে। ধরো আমি 2002 সালের ভোটার লিস্টে নেই, আমি 2025-এর ভোটার লিস্টে আছি, 2000 পরবর্তীতে আমার লিস্টের নাম উঠেছে। তো সে জায়গায় আমাকে আমার বাবার যে 2002 সালের ভোটার লিস্টে নাম আছে ওই লিঙ্কেজটা দিয়ে দিলেই আমার একটা কানেকশন তৈরি করতে হবে, কানেকশন প্রুফ দিতে হয় ভ্যালিড, যে ওই 2002 এর যে লাস্ট যে ভোটার লিস্ট ছিল, ওই ভোটার লিস্টে যে সমস্ত আমাদের জেনারেশন বা আমার ফ্যামিলির যে নামটা আছে তার সঙ্গে আমার কতটা রিলেশন রয়েছে, এটা দেখালেই এটাই সিম্পল প্রসেস। আচ্ছা স্যার, অনেকে ভয় পাচ্ছে, আমি এটা বলতে যাচ্ছিলাম, আমি একটাই কথা বলবো যে এসআইআর নিয়ে ভয় পাওয়ার কোনো রকম দরকার নেই, কারণ না বৈধ ভোটার কেউ বাদ যাবে না, কোনো বৈধ ভোটারই বাদ যাবে না। যারা অবৈধ আছে তাদের মধ্যে ভয়টা থাকবে। যারা ডুপ্লিকেট দু জায়গায় যাদের ভোট আছে, তারা যদি, আমি বলে রাখি, তারা যদি দু জায়গায় এনুমারেশন ফর্ম পূরণ করে, তাদের কিন্তু বাতিল হয়েছে, ভোট তো বাতিল হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নিতে পারে, লিগ্যাল স্টেপ নেওয়া যাবে, লিগ্যাল স্টেপ নিতে পারে। এবারে যদি কারুর থেকে থাকে, আর যারা অনুপ্রবেশকারী তাদের তো ভয় থাকবেই একদম। আচ্ছা স্যার, নাম তুলতে গেলে কি কি ডকুমেন্ট লাগে? নাম তোলা বলতে কোনটা, নতুন ভোটার 18 যারা হয়েছে তারা, না এসআইআর এ? দুটোর ক্ষেত্রে। এসআইআর এ তো নাম তোলার প্রশ্ন, এসআইআর এ আমার ভোটার লিস্টে নাম আছে, সেই ভোটার লিস্টে যে নাম আছে সেটাকে আমাকে প্রমাণ করাতে হবে যে আমি ভারতীয়। তাহলে আমাদের কি কি ডকুমেন্টটা কি লাগছে? আমাদের ডকুমেন্ট এখানে নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম আছে তাদের কোনো রকম ডকুমেন্টস লাগবে। আচ্ছা, তারা কেবল নির্বাচন কমিশনের যে বুথ লেভেল অফিসার আছে তারা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম ওদেরকে দেবে, 2 কপি করে এনুমারেশন ফর্ম দেবে। সেই ফর্মের দুটো পার্ট আছে, উপরের যে পার্টটা, সেই পার্টে ওই ভোটারের যে 2025-এর যার নাম আছে তার যে 2025-এর ডিটেলস সেটা পূরণ করতে হবে। তার নাম, বাবার নাম হোক, স্বামীর নাম হোক, বা তার অভিভাবকের নাম, তার আইডি কার্ড, মানে এপিক যেটা বলা হয়, এপিক কার্ডের নাম্বার, এই সব দিয়ে পূরণ করতে হবে। এরপরে নিচের দিকে যে অংশটা আছে সেখানে আবার দুটো অংশ আছে, বাম দিকে একটা অংশ, ডান দিকে একটা অংশ। বাম দিকের এই ফর্মটা আমাদের কাছে আছে, এটা একটু দেখলে ভালো হবে। এইরকম ফর্মটা আসবে, তবে ফর্মটা যে আসবে ওপরে কিন্তু যে ভোটার তার নাম দেওয়া থাকবে, নাম, তার এপিক নম্বর, তার অ্যাড্রেস দেওয়া থাকবে। তারপরে তার সিরিয়াল নম্বর, পার্ট নম্বর, অর্থাৎ তার যে বিধানসভা সেই বিধানসভার নম্বর দেওয়া থাকবে এবং বিধানসভার মধ্যে কোন অংশে পার্ট নম্বর যাকে বলা হয় সেটা দেওয়া থাকবে এবং তার ওই অংশের তার ক্রমিক নম্বরটা কত সেটা দেওয়া থাকবে। আর এই মাঝখানে কিউআর কোড থাকবে, এটা আমি পরে বলছি। এবং বর্তমান 2025 সালের ভোটার লিস্টে তার যে ফটোটা আছে সেই ফটোটা এইদিকে দেওয়া থাকবে। আচ্ছা,
আর এই দিকে এখানে লেখা আছে কারেন্ট ফটো বলে লেখা আছে। এবারে ওই যে ফর্মটা দিয়ে এলো, ও ভোটার কি করবে, বর্তমান তার একটা পাসপোর্ট সাইজ ফটো সেটা সে আগে থেকে তুলে রাখবে, সেটা এখানে অ্যাটাচ করতে হবে। এরপরে ডেট অফ বার্থ। আচ্ছা, ডেট অফ বার্থ আমরা যারা পুরনো ভোটার আছে 2002 সালের ভোটার লিস্টে, তাদের অনেকের যখন ভোটার লিস্ট চলা হয় 95 সালে, তখন দেওয়া আছে যে 95-তে এত বছর বয়স, তার কিন্তু অ্যাকুরেট ডেট অফ বার্থটা ওখানে দেওয়া নেই অনেকের, অনেকের দেওয়া আছে পয়লা জানুয়ারি হিসেব ধরা হয়, মানে 1995-তে তার এত বয়স এরকম দেওয়া আছে। তো সে যদি তার ওইটা ধরে ডেট অফ বার্থটা লিখতে পারে, কোনো অসুবিধা নেই। যদি তার কোনো রকম আধার কার্ড আছে তো নিশ্চয়ই আধার কার্ড বা স্কুল সার্টিফিকেট যদি থাকে সেই রকম যদি সেটা অনুযায়ী তার ডেট অফ বার্থটা দেয়, কোনো সমস্যা নেই, সেটাই দিতে পারে। আধার নম্বর অপশনাল দিতে হবে, কোনো বাধ্যবাধকতা নেই, তবে দেওয়াটাই ভালো। এরপরে মোবাইল নাম্বারটা মাস্ট দিতে হবে, কারণ এখন সবকিছুতেই মোবাইল নাম্বার চলে আসছে। কারণ পরবর্তীতে যদি আমি ওই এপিক বার করতে চাই বা কোনো কিছু করতে চাই, তাহলে কিন্তু ওই মোবাইলে যেমন আধারের মতো ওটিপি আসে না, সেরকম মোবাইলেও ওটিপি আসবে। এবারে ফাদার্সের নেম বা গার্ডিয়ানস নেম, অর্থাৎ ওই যে ভোটারটা ওর বাবার নাম, ওই বাবার নামটা কি দিতে হবে, বর্তমান ভোটার লিস্টে একটা রিলেশনশিপ থাকে না, স্বামী হোক বা বাবা হোক থাকে, সেটা দিতে হবে। তারপরে ওই ফাদার্স বা গার্ডিয়ানের এপিক নাম্বার, ভোটার নাম্বারটা দিতে হবে। মাদার্স নেম, মায়ের নাম, মাদারের এপিক নাম্বার এটাও দিতে হবে। তারপরে স্পাউস নেম, যদি বিবাহিত হয় ছেলে হলে হাজব্যান্ড ওয়াইফ যেটা এরকম এটা দিতে হবে। এইবারে যে নিচে দুটো অংশ আছে, কোনো ভোটার নিজে যদি 2002 সালে তার লিস্টে নাম থেকে থাকে, তাকে পূরণ করতে হবে বাম দিকটা। আপনারা কিন্তু মন দিয়ে শুনুন, স্যার যেটা বলছে এটা মন দিয়ে শুনে নিন। হ্যাঁ, যদি যে ভোটার 2002 সালের ভোটার লিস্টে আছে তিনি যদি পূরণ করে থাকেন, তাহলে তিনাকে এই বাম দিকেরটা পূরণ করতে হবে। আচ্ছা, এই বাম দিকে কি আছে না, ডিটেলস অফ দ্য ইলেকটোরাল ইন দ্য ইলেকটোরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর 2002, সেই 2002 সালের ভোটার লিস্ট অলরেডি নির্বাচন কমিশন ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, একদম সবাই প্রায় দেখেছে এবং বেরো করেছে, কিন্তু ওয়েবসাইটে গিয়ে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। ওই 2002 সালের ভোটার লিস্টে যেটা আছে ইলেক্টর নেম, ওই ভোটারের নাম মানে ওই সময় যেটা আছে ওটা, তারপরে ওই সময় এপিক, এবারে ইফ অ্যাভেলেবল যদি পাওয়া যায়। এর কথার অর্থ হচ্ছে 2002 সালে অনেকের কিন্তু ভোটার লিস্টে এপিক নেই। আচ্ছা, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবারে রিলেটিভস নেম, সেই সময় ওই ভোটার লিস্টে যে তার রিলেটিভের নামটা আছে, স্বামীর হোক বা তার পিতার হোক, যে নামটা আছে সেটা দিতে হবে। আচ্ছা, এবারে রিলেশনশিপ, অর্থাৎ ওনার সঙ্গেও রিলেশনশিপ, মানে রিলেটিভের সঙ্গে কি রিলেশন রয়েছে। আচ্ছা, এরপরে ডিস্ট্রিক্ট তো আমাদের পূর্ব মেদিনীপুরে সেমই থাকবে, তবে অনেক জায়গায় ভাগ হয়েছে, কারণ পরবর্তী ক্ষেত্রে কালিম্পং, আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম এগুলো ভাগ হয়েছে, বেড়েছে। তারপরে স্টেটটা একই থাকবে। এসি নাম্বারটা কিন্তু অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়েছে। এসি নাম্বার বলতে বিধানসভা নম্বর। আচ্ছা, বিধানসভা নম্বর আমাদের যেমন এই নন্দীগ্রাম 206 ছিল, বর্তমান 210, সেরকম বিধানসভা অনেকগুলোই এরকম ভাগ হয়েছে। তো বিধানসভার নম্বরটা চেঞ্জ হয়েছে, এটা 2002 সালে যেটা ছিল সেটাই দিতে হবে। এবং সেই 2002 সালের পার্ট নাম্বারটা দিতে হবে। ওই ভোটার লিস্টে লেখা আছে অংশ নম্বর, তখন বাংলায় ছিল, অংশ নম্বর, সিরিয়াল নাম্বার মানে ক্রমিক নাম্বারটা, কত সিরিয়ালে তার নাম আছে সেই নাম্বারটা। এটা এই দিকটা বাম দিকটা পূরণ করবে যার 2002 সালের ভোটার লিস্টের নাম আছে। সবাই শুনতে পাচ্ছেন তো? সবাই ভালো করে বুঝে নিন। আরেক কথা বলে দিই স্যার, সেকেন্ড পাস ডান দিকে যে ফর্মটা আছে সেটা বলার আগে বলে দিই, আমরা যদি ফর্মটা চাইছেন যদি আপনাদের কাছে রাখতে, তাহলে দেখুন আমাদের প্রোফাইলে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। হ্যাঁ, শর্ত একটাই, আমাদের কিন্তু ফলো করতে হবে। স্যার কি বলেন? না সেটা তো অবশ্যই ফলো করে কিন্তু আমরা কিন্তু শেয়ার করে দেবো হোয়াটসঅ্যাপে। এই যে পিডিএফটা যেটা স্যারের কাছে আছে এবং আমার কাছে আছে, আপনারা রাখবেন, পুরোপুরিভাবে ক্লিয়ারিফাই করে নেবেন, কোনো ভুল ভ্রান্তিতে পড়বেন না এবং ভিন্ন জায়গা থেকে কোনো সোর্স থেকে জিনিসগুলো নিয়ে
মানে অপপ্রচার করবেন না স্যার। এবার বলুন এরপরে। তাহলে ওনাকে আর ডান দিকের পূরণ করতে হবে না, ডান দিকেরটা ব্ল্যাঙ্ক থাকবেই, ওটাতে আর কোনো হাত দেওয়ার দরকার নেই। এবারে ডান দিকেরটা কারা পূরণ করবে? ডান দিকেরটা সেই সব ভোটার পূরণ করবে যার 2002 সালের ভোটার লিস্টের নাম নেই। আচ্ছা, তাহলে তাকে লিঙ্কেজ করতে হচ্ছে কার সঙ্গে? তার রিলেটিভের সঙ্গে। 2002 যার নাম ছিল, 2002-তে নাম ছিল, তার বাবার নাম আছে, মায়ের নাম আছে, দাদুর নাম আছে, ঠাকুমার নাম আছে। তাহলে আমাদেরকে এখনো পর্যন্ত বলেছে দাদু, ঠাকুমা, বাবা, মা, এটাই বলেছে। তো মামা বাড়ির সম্পর্ক কিন্তু হবে না। এই চারজন, দাদু, ঠাকুমা, মা বাবা, এটাই। তো সে জায়গায় ওর নামটা তো প্রথমে পূরণ হলো যা কিছু, এবার ও ডান দিকটা পূরণ করবে। ও কার সঙ্গে লিঙ্কেজ করছে? যদি ওর বাবার সঙ্গে করে তাহলে এই জায়গাটা ওর বাবার নাম লিখতে হবে। আচ্ছা, তারপরে বাবার এপিক নাম্বার যদি থেকে থাকে 2002 এর ভোটার লিস্টে, রিলেটিভস নেম ওই একই, রিলেশনশিপ, ডিস্ট্রিক্ট, স্টেট, এসি নম্বর, হ্যাঁ সেম, পুরো সেমই থাকছে। এরপরে একটা কথা বলবো, এই যে ফর্মটা বিএলও সাহেব দিয়ে যাবেন, দুটো ফর্ম দেবে, দুটোই পূরণ করতে হবে। এবার বিএলও সাহেব বলবে সঙ্গে সঙ্গে দিয়ে দিলে ভালো পূরণ করে, না যদি দিতে পারেন দেওয়াটাও সম্ভব নয়, 7 দিন সময় থাকবে, 7 দিনের মধ্যে দেওয়াটার চেষ্টা করবে। কিভাবে নেবে? মানে ওনারা কি আবার বিএলও আসবে, আবার বিএলও বাড়ি আসবে। তো আমি চাইবো কোনো যারা অভিজ্ঞ মানুষ, যারা গ্রামে বা অনেক বুথে তো থাকে কিছু, যারা এই সব নিয়ে একটু বেশি জানে, অভিজ্ঞ, বা অনেকেই আমরা ফর্ম পূরণ করতে কোনো না কোনো ব্যক্তির কাছে, যারা মোটামুটি এডুকেটেড হোক বা বোঝে, এডুকেটেড না হলেও যারা বোঝে বিষয়টা নিয়ে। কারণ এই ফর্মটা আপনি যদি ছিঁড়ে ফেলেন বা নষ্ট করে ফেলেন, দ্বিতীয়বার পাওয়া কিন্তু খুব টাফ। কারণ প্রত্যেক ভোটারের নামে নামে আসছে, তার মানে দ্বিতীয়বার ওখান থেকে পাওয়াটা খুব টাফ। আচ্ছা, মানে পেতে অনেক কষ্ট, পাওয়া যাবে কিনা এটাও বলতে পারবো না। তো সে জায়গায় কেয়ারলি এটাকে পূরণ করতে হবে। যদি কোনো রকম ভুল হয়, হোয়াইটনার না ইউজ করে আপনারা পেন থ্রো করে ওটা কেটে দিয়ে পাশে লিখবেন সুন্দর করে। তো আমি যেটা বলছিলাম যে আপনারা যদি পূরণ করতে গিয়ে কোথাও একটু ভুল হয়ে যায়, পেন থ্রো করবেন, করে হোয়াইটনার ইউজ করবেন না, মানে হোয়াইটনার ইউজ করাটা বারণ। হোয়াইটনার কিন্তু ইউজ করবেন, স্যার যেটা বলছে একটু মন দিয়ে শুনবেন সবাই। কারণ এই ফর্মটাকে বিএলও সাহেব নিয়ে গিয়ে ওটা ওদের যে নিজস্ব অ্যাপস আছে, বিএলও অ্যাপ বলে, তাতে স্ক্যান করে আপলোড করবে। আচ্ছা, যেন বোঝা যায় ওই স্ক্যান করে যে আপলোড করলো ওটা কিন্তু ইআরও সাহেব দেখবে। ইআরও সাহেব বলতে আমাদের ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, যেটা এসডিও লেভেলের হয় আমাদের হলদিয়া, আমাদের মহকুমা। তো সেই জায়গা থেকে আমাদের যে ওখানকার এসডিও লেভেলের যে অফিসার আছে, সাব ডিভিশন যেটা, সেই সাব ডিভিশনের যে অফিসার আছে, প্রত্যেকটা বিধানসভায় একজন করে দায়িত্ব আছে, যেটা আমাদের ওই মানে এই এসসির এই বিধানসভার টোটাল দায়িত্বে উনি এটাকে চেক করবেন। এবারে বিএলও সাহেবরা যেহেতু করবে, আপনারা একটু ভালো করে ফিল আপ করার চেষ্টা করবেন। করে আপনারা এই যে নিচে সিগনেচার বা থাম্ব ইমপ্রেশন অফ ইলেকটোরাল, অর্থাৎ যিনি সিগনেচার করতে পারেন করবেন, নাহলে যার বাম হাতের ছাপ দেওয়ার সেটা দেবেন। তবে একটা কথা বলে রাখি, অনেকেই আমাকে ব্যক্তিগতভাবেও জিজ্ঞেস করেছিলেন যে স্যার আমরা তো বাড়িতে নেই, আমাদের কি যেতে হবে মাস্ট? তো তাদের জন্য বলি যে বাড়িতে যদি কেউ থাকে, বাবা, মা, ভাই, 18 বছরের ঊর্ধ্বে অর্থাৎ সাবালক, সে যদি ভোটার নাও হয়, সাবালক যদি থাকে, সে এই ফর্মটা বিএলও সাহেব যখন যাবেন রেজিস্টারে সই করে তাকে নিতে হবে। কারণ বিএলও সাহেবের কাছে প্রমাণ থাকবে যে উনি আমার কাছ থেকে এনুমারেশন ফর্মটা নিলেন। তাহলে বিএলও সাহেবের রেজিস্টারে সই করে যে আমার বাড়ির 7 জনের আমি এনুমারেশন ফর্মটা নিলাম, নিয়ে আপনারা এখানে সই করবেন। তাহলে কি ছেলে বাড়িতে নেই, তাহলে বাবা সই করে দিতে পারে, তাহলে বাবার নামটা সই করবেন, করে ব্র্যাকেটে দিয়ে দেবে ওনার সঙ্গে ওনার সম্পর্কটা কি, যে পিতা, মানে ওই ভোটারের উনি পিতা, এটা লিখে দেবেন। বা যদি কেউ বাম আঙ্গুলের ছাপ দেয়, সেখানে যে লিখতে পারে তাকে দিয়ে লিখে নিতে হবে যে এলটিআই অফ অমুক ব্যক্তি, যার না বাম আঙ্গুলের ছাপ যার, তার নামটা দিতে হবে, এলটিআই অফ
যে ব্যক্তি ছাপটা দিয়েছে দিয়েছে তার। এবারে আপনারা মানে যখন জমা দেবেন তখন 1 কপি বিএলও সাহেব নিয়ে যাবে আর 1 কপি আপনাদের কাছে থাকবে। তাহলে দেখে নেবেন বিএলও সাহেব যেন নিচে সইটা করে। তাহলে আপনার কাছে প্রমাণ কি? আপনি যে জমা দিয়েছেন, বিএলও সাহেব যদি বলেন না আপনি তো জমা দেননি, তাহলে আপনি কি প্রুফ দেখাবেন? আপনি ওই কারণে বিএলও সাহেবের সিগনেচার এবং সিলটা যেন থাকে, এটা দেখে নেবেন। মানে স্যার কি মানে ওই যে বিএলও স্যার যে আসবে উনি কি দুটো ফর্ম দেবে? দুটো ফর্ম দেবে। একটা ফর্ম পূরণ করে ওনাকে একটা দিতে হবে আর উনি রিসিভ কপি হিসেবে প্রত্যেক ভোটার সেখানে ওনার সিগনেচার এবং স্ট্যাম্প থাকবে এবং রিসিভ বলে লিখে দেবে। লিখতে পারে কেউ, লিখতে পারে যে রিসিভ অফ সেম কপি, এটা লিখতে পারে, না লিখলেও কোনো অসুবিধা নেই যেহেতু ওনার সিল এবং সিগনেচার আছে। আচ্ছা, তো দিলেন। দেওয়ার পরে এইবারে কি কি কপি লাগবে বললাম, যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম আছে তাদের তো কোনো কপি লাগছে না। এবার 2002 সালের ভোটার লিস্টে যার নাম নেই, তাহলে উনি ওনার রিলেশনশিপের সঙ্গে লিঙ্কেজ দেখালেন। তো বিএলও সাহেব যিনি আসবেন, উনি যে ছেলেটা তার বাবার লিঙ্কেজ দিয়েছে নিচে লিখে দিয়েছে। এবার ও বুঝবে কি করে বিএলও সাহেব যে ওর বাবা ও? তাহলে ওই ভোটারটাকে একটা এমন তার প্রুফ দিতে হবে যাতে বাবার নাম আছে, মানে যার সঙ্গে লিঙ্কেজ দিয়েছে তার নামটা আছে, প্রুফ থাকে, ভ্যালিড প্রুফ থাকে। ভ্যালিড প্রুফ সেটা হতে পারে এখন ম্যাক্সিমামই তো প্রায় আধার কার্ডটা সর্বশেষ। আচ্ছা, আমাদের মাধ্যমিক লেভেলের সার্টিফিকেট আছে, স্কুল লিভিং সার্টিফিকেট যেটা মানে বোর্ড সার্টিফিকেট, ইউনিভার্সিটি হতে পারে, বোর্ডও হতে পারে। আমাদের জন্ম সার্টিফিকেট আছে, কাস্ট সার্টিফিকেট আছে, তারপরে যারা 11 দফা যে ওই আমাদের ফর্মের পেছনে থাকবে ওর মধ্যে দিতে পারে। না পারলেও মোটামুটি ওরা রেশন কার্ড তো আছে, রেশন কার্ডও দিতে পারে, এখানে বাবার নাম ডেফিনেটলি থাকবে, বাবার নামও আছে। তো এগুলো যে বিএলও যাতে বুঝতে পারে যে উনি ওর বাবা অমুক ব্যক্তি। এবারে সমস্যাটা হয় বিবাহিত মহিলার ক্ষেত্রে, কারণ বিএলও এবারে প্রায় সেম পার্টের বিএলও, অর্থাৎ যার যেই পার্টে ভোটার সেই পার্টেই তাকে দিয়েছে। তাহলে বিএলও তো প্রায় চেনে বিবাহিত মহিলা যারা, তারা অনেকেই অন্য জেলা থেকে আসতে পারে, অন্য স্টেট থেকেও আসতে পারে। তো তাদের যখন তার বাবার বা মায়ের বা যার লিঙ্কেজ দেবে সেই যে প্রকৃত ওর বাবা কিনা এটাও তো বোঝার একটা বিষয় থাকে, সেই কারণে ওদেরও একটা প্রুফটা দেওয়া জরুরি। তাহলে ওনাদের ক্ষেত্রে কি কম হবে? ধরুন কেউ বিয়ের আগে অন্য জায়গায় ছিল, বিয়ের পর এক জায়গায় এসছে, তাহলে তারা রিলেশনশিপ হিসেবে বাবার বাড়ির ডকুমেন্ট, ব্লাড রিলেশন বাবার বাড়ির, বাবার 2002 সালের যে ভোটার লিস্টে নাম আছে সেই পেজটা, সেই লিঙ্কেজটা দিতে হবে। এবার ওই লিঙ্কেজটা তো দিল, বিএলও সাহেব বুঝবে কি করে যে উনি উনার বাবা? তো তার জন্য এমন একটা প্রুফ দিতে হবে, ডকুমেন্টস দিতে হবে, যে ডকুমেন্টসে বাবার নাম লেখা আছে। একদম, কারণ যখন অবিবাহিত মহিলাদের স্কুল লিভিং সার্টিফিকেট, মানে স্কুল লিভিং বলতে বোর্ড, ইউনিভার্সিটি বা জন্ম সার্টিফিকেট এগুলোতে আছে, সেগুলো একটা দিতে হবে। এরপরে এটা নিয়ে কোনো ভয়ের ব্যাপার নেই। এবারে সমস্যাটা যাদের 2002 সালের ভোটার লিস্টের নাম নেই, তার কোনো মানে 25 সালে আছে, তাদের ফ্যামিলির কারুর 2002 সালের ভোটার লিস্টের নাম নেই, তাদের ক্ষেত্রে কিন্তু মাস্ট নির্বাচন কমিশন ঘোষিত ওই যে 11 দফা ডকুমেন্টস আছে তার মধ্যে যে কোনো একটা দিতেই হবে। 2002 এর পর যারা নতুন ভাবে ওটা অ্যাড করতে চায়, 2002 এর পরে হোক আগে হোক, 2002 তে নাম নেই প্লাস 2002 এর মানে 2002 তে নেই কিন্তু তার 87 আগে জন্ম, তাহলে তার 2002 এ থাকার কথা কিন্তু নেই। সে তাকে এবং তার যে আর যে যারা তার বংশধর সবাইকে এই ডকুমেন্টসগুলো দিতে হবে। তার আবার একটা ডেট অফ বার্থের ক্রাইটেরিয়া আছে, 87 আগের যাদের জন্ম তার একটা ক্রাইটেরিয়া আছে, ওই পেছনে থাকবে, লেখা থাকবে। 87 থেকে 2004 পর্যন্ত যাদের জন্ম তার একটা বিষয় আছে, এবং 2004 পরের যাদের জন্ম তাদের একটা বিষয় আছে। এবার যেটা নির্বাচন কমিশন বলেছে,
1987 আগে যাদের জন্ম তাদের কেবলমাত্র যে কোনো একটা ডকুমেন্টস দিলেই হবে, তার নিজের ডকুমেন্টস, ওই যে 11 দফার ডকুমেন্টসের মধ্যে। 87 পরে 2004-এর মধ্যে যা, তাকে বাবার একটা ওই ডকুমেন্টস প্লাস নিজের একটা ডকুমেন্টস ওই 11 দফার মধ্যে। এবং 2004-এর পরে যার জন্ম তাকে নিজের একটা ডকুমেন্টস প্লাস বাবার একটা ডকুমেন্টস, মায়ের একটা ডকুমেন্টস। আচ্ছা, তো এটা আমাদের এরকম খুব একটা নেই আমাদের এই সব জায়গায়। তো এটা নিয়ে কারুরই সমস্যার কথা নয়, সবারই হয়ে যাবে আশা করা যায়। নির্বাচন কমিশনও আমাদেরকে বলেছে বৈধ ভোটার যেন না বাদ যায়। আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারলেন তো যে স্যার কিন্তু আপনাদের পুরো ক্লিয়ারিফিকেশন করে দিল যে কি কি ডকুমেন্ট লাগবে, কাদের লাগবে না, বা ডকুমেন্ট কি কি কাদের সঙ্গে ব্লাড রিলেশন কীভাবে লাগবে, সমস্ত কিছু কিন্তু 100% পুরো ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা স্যার, সবার মধ্যে একটা ডাউট রয়েছে, একটা কমন ডাউট, যে অনেকে বলছে যে এই যে আমাদের এসআইআরটা হবে, আমাদের স্টেট লেভেলে আমাদের হবে, এটা নিয়ে অনেক ডুপ্লিসিটি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আমি বলে দিই, এই এসআইআর যখন হবে আমাদের কিন্তু প্রত্যেকটা লেভেলে যারা অনেক পার্টিকে সমর্থন করেন, আপনাদের প্রত্যেকটা পার্টির রিপ্রেজেন্টেটিভ থাকবে। হ্যাঁ, অবশ্যই থাকবে, তাদের বর্তমানে প্লাস হচ্ছে গভর্নমেন্টের উচ্চপদস্থ সরকারি অফিসে থাকবে। তো স্যার আপনি একটু ক্লিয়ারিফাই করে দিন কারা কারা থাকবে। আচ্ছা, বিএলও সাহেব তো আছেন, উনি তো বাড়ি বাড়ি যাবেন, নির্বাচন কমিশনের লোক। সেই সঙ্গে পলিটিক্যাল পার্টির একজন করে বিএলএ, বুথ লেভেল এজেন্ট ওনারা নিয়োগ করেছেন। নির্বাচন কমিশনকে যে যার পলিটিক্যাল পার্টি তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন তাদের একজন বিএলএ কে, এবং সেই লিস্টটা নির্বাচন কমিশনকে দিয়েছে যে আমার অমুক পার্টে এই বিএলএ এর নাম। তো সেই বিএলএরা থাকবেন, অর্থাৎ তারা রাজনৈতিক দলের প্রতিনিধি, তারা কিন্তু ওই বিএলওর সঙ্গে থাকতে পারে। তাদের উপস্থিতিতে কিন্তু এটা হবে, মানে উপস্থিতিতে তারা যদি উপস্থিতি না থাকেও হবে, উপস্থিত থাকলেও হবে, কারণ থাকলে সবকিছু উপস্থিত করতে পারবে না, সেটা তাদের বিষয়। কারণ বিএলও সাহেব তো তার মতো কাজ করবে, তার মতো নয়, মানে সে কাজ করতে যাবে। এবার সে যখন বাড়ি বাড়ি তার ফর্ম দিতে যাচ্ছে, এরা তার সঙ্গে থাকবে, তাদেরকে হয়তো ইনফর্ম করলো, বা তারা বিএলও সাহেবের কাছ থেকে জেনে নিল যে আপনি কখন বেরোচ্ছেন, আমি মুখ সময় বেরোচ্ছি, ব্যাস তারা তার সঙ্গে ইনক্লুড হয়ে গেল। এই নয় যে বিএলও সাহেব ওই বিএলএদেরকে ইনফর্ম করবে যে আমি বেরোবো, ওনাদের মতামত নিয়ে বেরোবে, এটা নয়। তারা যদি চায়, মানে রুলস বলেছে যে থাকবে। এবার তাদের মানে যে সমস্ত পলিটিক্যাল পার্টি আছে তাদের রিপ্রেজেন্টেটিভ বা তাদের এজেন্ট থাকতে চাইলে থাকতে পারে। আচ্ছা, আমি আর একটা জিনিস ক্লিয়ার করে দিই। এখন দেখা যাচ্ছে 2002 সালের ভোটার লিস্টে ধরো নাম আছে, কারুর নাম কুমার নেই, চন্দ্র নেই। সে পরে কি করেছে, প্রত্যেক বছরই তো ভোটার লিস্টের সংশোধন হয়, সেই সংশোধনে সে অ্যাপিল করে তার কুমার বা চন্দ্র বা কোনো কিছু যোগ করেছে। সেক্ষেত্রে অনেকেরই প্রশ্ন যে আমার তো আগে এটা ছিল না, আমার তো পরে এটা হয়েছে, আমার কোনো সমস্যা নেই। এটা কোনো সমস্যা নেই, এটার কোনো রকম সমস্যা হবে না। বা অনেকেই আছে তার হয়তো টোটাল নামটাও চেঞ্জ হয়ে গেছে, কোড এফিডেভিট করে সে তার টোটাল, কারুর নাম ছিল স্বপন, সে এখন সেটাকে কমল করেছে, মানে তার কোড এফিডেভিট করে বা তার পেপার অ্যাডভার্টাইজমেন্ট যেই নিয়মে করা যায় সেটা করেছে। সেক্ষেত্রেও মোটামুটি তাকে একটু প্রপার ডকুমেন্টস সাবমিট করতে হবে বিএলও সাহেবের কাছে। ওই যে কোড এফিডেভিট করেছে প্লাস যে সে অ্যাডভার্টাইজমেন্টটা করেছে, সেই কপিগুলো তাকে দেখাতে হবে স্যারকে দেখাতে। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন যেটা, এবার আপনি তো বলে দিলেন যে নাম তোলার জন্য কি কি প্রসেস আছে, কিন্তু এই সমস্ত প্রসেস করার পর ভুলভ্রান্তি হলো, ফর্মের ভুলভ্রান্তি হলো, প্রত্যেকে ভুল হলো, ফর্ম দিলেও কোনো কারণে হয়তো মিসম্যাচ হয়ে গেল, নাম তুললো না, আলটিমেটলি শেষে কি করণীয়? আচ্ছা, এবারে এটা খুব ভালো প্রশ্ন যে বিএলও সাহেব তো আপলোড করলো, ইয়ারে সব সাহেব ড্রাফট ভোটার লিস্ট পাবলিশ করলো, ড্রাফট, সেই ড্রাফট ভোটার লিস্টে যাদের নাম থাকবে তারা মোটামুটি ফাইনালের দিকে। এরপরে যাদের নামটা ড্রাফট ভোটার লিস্টে থাকবে না, এই আরও সাহেব তাদেরকে হিয়ারিংয়ে ডাকবে। আচ্ছা,
হিয়ারিংয়ে ডাকবে। হিয়ারিংয়ে ডাকার পরে এআরও মানে উনি তার রিজেক্ট কি অ্যাকসেপ্ট করবে, করার পরে ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হবে। ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হওয়ার পরে দেখা গেল কারোর নাম একজনের নেই, উনি আবারও অ্যাপিল করতে পারেন এবং সেটা ইআরও সাহেব হিয়ারিং করবেন। ইআরও সাহেব যদি সন্তুষ্ট না হয় উনি বাদ দিয়ে দিলেন, উনি ডিএম এর কাছে অ্যাপ্লিকেশন করতে পারেন। ডিএম হিয়ারিং করবেন, উনিও সন্তুষ্ট হলো না, উনি সে জায়গায় রিজেক্ট করে দিল, উনি আবার আমাদের রাজ্যের যে মুখ্য নির্বাচন আধিকারিক আছে তার কাছে আবার অ্যাপিল করতে পারেন, তার কাছেও হিয়ারিং। মানে আপনি গ্রাসরুট লেভেলে যদি না পান একেবারে হাই লেভেল পর্যন্ত আপনি যেতে পারেন। স্যার একটা কথা বলুন, শেষ আপনাকে বলবো যে এসআইআর নিয়ে অনেক কিছু জানা হলো, অনেক কিছু বোঝানো হলো, এসআইআরটা যদি না হয় প্রবলেমটা কি হবে? দেখো, প্রবলেম বলতে এসআইআর তো তার নির্বাচন কমিশনের একটা নিয়ম বা আমাদের ভারতবর্ষের সাংবিধানিক নিয়ম, তো সে জায়গায় সব কিছুরই একটা ভুয়োর বিষয় যখন থেকে থাকে সে জায়গাটাকে পরিবর্ধন করে যাতে ওই রোলটাকে একদম কারেক্ট করা যায়, অর্থাৎ ভোটার লিস্টটাকে যাতে কারেক্ট করা যায়। যদিও প্রত্যেক বছর সংশোধন সংযোজন হয়, অর্থাৎ বিয়োজনও হয়, ডেড ভোটারদের যারা মৃত তাদেরটা বাদ দেওয়ার জন্য অ্যাপ্লিকেশান করা হয়, কিন্তু অনেক সময় যারা বিএলও সাহেবরা থাকেন দেখে যে অমুক ব্যক্তিটা মৃত, তো এবার মৃত যে তার একটা ডকুমেন্টস সাবমিট করতে হয়, যে সব থেকে বড় ডকুমেন্টস কি, ডেথ সার্টিফিকেট। তো বিএলও সাহেব ওনার বাড়িতে বারবার গিয়েও ওনার ছেলে বা ওনার বংশধর যারা আছে তাদের কাছে বললেন যে ডেথ সার্টিফিকেটটা দেন, আমি বা আপনার ওই 7 নম্বরটা পূরণ করে আপনি জমা দেন, ডেথ সার্টিফিকেটটা দিয়ে তাহলে বাতিল হয়ে যাবে। যদি উনি ওনার ছেলে বা বংশধর কেউ না করেন, ওই বুথের যে কেউ করতে পারে অ্যাপ্লিকেশান, কিন্তু ডেথ সার্টিফিকেটটা লাগে, তো সেটা অনেক ক্ষেত্রে দেয় না, থেকে যায় ওই ডেড ভোটারটা লিস্টে থেকে যায়, সেটাকে যাতে একদম এই রিভিশনের মধ্য দিয়ে একদম সুন্দরভাবে ট্রেস করা যায়, সেটাই চেষ্টা। আচ্ছা, এসআইআর না হলে কি কোনো ডুপ্লিসিটি করা যায়? এসআইআর না হলে, মানে এতদিন যে হয়নি, 21 বছর হয়নি, মানে কোনো কি আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে কিংবা আমাদের নির্বাচন প্রচারে বা নির্বাচনের ক্ষেত্রে কোনো কি সমস্যা হয়েছে বলে আপনি মনে করেন? আমি একজন মানে মাস্টারমশাই, যাই হোক মোটামুটি একটা গ্রামেই বাস করি, সে জায়গায় আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে আমার যে পার্ট, আমি দীর্ঘদিন থেকে বিএলও আছি, আমার পার্টটা থেকে আমি বলি, আমরা যখন আমাদের ভোট হয় আমরা কিন্তু ওই ভোটার স্লিপ, আগে প্রত্যেক রাজনৈতিক দল ভোটার স্লিপ দিত, তো বিগত কয়েক বছর থেকে বিএলওরা বাড়ি বাড়ি ভোটার স্লিপ দিয়ে যায়। তো আমরা তখন কি করি, যারা মৃত সেই ভোটার স্লিপগুলোকে আমরা ডিস্ট্রিবিউশন করি না, আমরা সেগুলো কি করি, একটা লিস্ট করে মৃত যারা তাদের স্লিপগুলোকে আমরা একটা লিস্ট করে আমরা আমাদের হায়ার অথরিটিকে জমা দিয়ে দিই। এবারে যখন ভোটের সময় ভোট নিতে আসে যারা অফিসাররা, তাদেরকে ওই বিএলওর প্রদত্ত লিস্টটা দেওয়া হয়, যে বিএলও মার্কিং করেছে এই ভোটারগুলো মৃত, তাহলে যখন আপনি মৃত এই ভোটারগুলো, তাহলে আপনার যখন এই ভোটারগুলো ভোট দিতে আসবে তাহলে আপনি বিশেষ করে ভেরিফাই করে নেবেন। তো সে জায়গায় আমি ডুপ্লিসিটি হয় কি না হয় আমি সেটা মানে আপনি যেভাবে করেছেন লিগ্যালি সবকিছু করেছেন, যারা মারা গেছে যাদের ডেথ সার্টিফিকেট বের করবে আপনাদের উদ্যোগে নামকরণ কাটা গেছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে যতটা আপনার দায়িত্ব রয়েছে ততটা পর্যন্ত কোনো কিছু হয়নি, সব কিছু সুষ্ঠুভাবে হয়েছে, এটা আপনি বলতে চাইছেন। এটা কিন্তু আমি বলে দিই, এটা সম্পূর্ণভাবে এডুকেশন চ্যানেল, আর স্যার হিসেবে উনি যে দৃষ্টিভঙ্গি থেকে বলছেন বুঝতে পারছেন যে কোনো পলিটিক্যাল বিষয়ে আমরা যেতে চাইছি না, আমরা চাইছি যাতে এই এসআইআর নিয়ে আপনাদের মধ্যে কনফিউশন রয়েছে, যে ভ্রান্ত ধারণা রয়েছে সেটা ক্লিয়ার করে দিতে, আর অন্য কিছু আমরা বলতে চাইছি না। আচ্ছা, আর তোমার আর একটা প্রশ্ন ছিল যে লিস্টে নতুন নাম তোলা, 18 বছর হয়ে গেলেই আমাদের ভারতবর্ষের
ভোটাধিকার পাওয়া যায়। তো আমাদের 1 বছর আগে থেকে, তার আগে আমাদের ছিল প্রত্যেক বছর এই অক্টোবর নভেম্বরের দিকে একবার করে এসআর ইয়ার হতো, এসআর ইয়ার। তো সে জায়গায় নতুনভাবে নাম তোলা, সংশোধন, সংযোজন, বিয়োজন এই সবগুলো হতো। কিন্তু বর্তমান নির্বাচন কমিশন কি করেছে, অনলাইন তো প্রসেস আছেই, কোয়ার্টারলি করে দিয়েছে। 3 মাস অন্তর, 3 মাস, 4 মাস, 3 মাস অন্তর কোয়ার্টারলি করে দিয়েছে। তো কারুর যদি আগে যেটা ছিল কি, যে 1/1 অর্থাৎ জানুয়ারির 1 তারিখকে ভিত্তি ধরে তার 18 বছরটা হয়েছে কিনা দেখা হতো, মানে অ্যানুয়ালি। এখন সেটা কি করা হয়েছে, সে যদি এপ্রিল মাসে জন্মগ্রহণ করে তাহলে তার এপ্রিল মাসে 18 বছর হয়ে গেছে একটা সালের, তাহলে ওই মাসেও সে ভোট তুলতে হবে। সেটা বিএলওরা অলরেডি কাজও করছে, মানে তাদের কাছে ওই বিএলও রেজিস্টার আছে, তারা বাড়ি বাড়ি সার্ভে করে, তাদের কাছে রেজিস্টার আছে, তারা দেখে যে এই কোয়ার্টারে কার বয়সটা হলো, সে অলরেডি তাকে ফোন করে যে আপনার ডকুমেন্টসগুলো দেন এবং 6 নম্বর ফর্মে আপনি পূরণ করুন, বা অনলাইনে আমি করে দিচ্ছি, যা যা প্রসেস সেটা করে দেয়। এবং এই এসআইআর যে চলবে, সেই সঙ্গে বিএলওদের কাছেও ফর্ম, নতুন ভোটার তোলার জন্য যে ফর্ম 6 নম্বর ফর্ম, সেটাও থাকবে। এবং সেটাও ওরা ওই ভোটারদের যাদের 18 বছর হয়ে গেছে তাদেরকে ডিস্ট্রিবিউট করবে এবং তাদের কাছ থেকে কালেক্ট করবে। তো বুঝতে পারলেন তো স্যার যেটা ফাইনালি বলতে চাইলেন, যে এসআইআর নিয়ে তো সব কথাই হয়ে গেল, শেষে আরো একটা কথা হলো, যারা নতুন ভোটার, যাদের 18 বছর হয়ে গেছে, যাদের নাম তুলতে যাবেন, তাদেরও ফর্ম কিন্তু ওই যারা আসবে, যে স্যারেরা আসবে, ওনাদের কাছে থাকবে 6 নম্বর ফর্ম। ওই ফর্মটা ফিল আপ করে কিন্তু আপনার ডকুমেন্ট যেগুলো আছে দেখাবেন, মানে আপনার এজ প্রুফ দিতে হবে, ওখানে দিতে হবে এজ প্রুফ একটা যে কোনো দিতে হবে, বার্থ সার্টিফিকেট হতে পারে, স্কুল সার্টিফিকেট হতে পারে, এজ প্রুফ। আধারটা আগে পর্যন্ত ছিল, এখন কিন্তু আধারটাকে আমাদের বলেছে যে আধারটা না নেওয়াই ভালো। তো স্কুল বোর্ড সার্টিফিকেট আর জন্ম সার্টিফিকেট, তো এগুলো তো এজ প্রুফ হলো, মোটামুটি এজ প্রুফ একটা দিতে হবে। এবারে দিতে হবে ও যে এই জায়গার বাসিন্দা সেটা হিসাবে রেসিডেন্স সার্টিফিকেট। তো রেসিডেন্সটা আমাদের সেরকম কিছু নেই প্রপার, তো আমরা রেশন কার্ডটা দিলেই সবথেকে ভালো, রেশন কার্ডটা। এবং ওখানে একটা আধার নাম্বার চাই প্রত্যেক ফর্মে, আধার নাম্বার, মোবাইল নাম্বার, পাসপোর্ট সাইজ ফটো এবং বাবার ভোটার কার্ডের জেরক্স, বাবার বা মায়ের ভোটার কার্ডের জেরক্স। এবং এবছরে এসআইআর হওয়ার জন্য সঙ্গে সঙ্গে ওই যে 2002 সালের যে ভোটার লিস্টের যে লিঙ্কেজ, সেটাও দিতে হচ্ছে, সেই পিসটার জেরক্সটা এগুলো দিলে হয়ে যাচ্ছে। তাহলে আপনারা সবাই বুঝতে পারলেন এসআইআর নিয়ে যে ডাউট ছিল, আপনারা যদি প্রথম থেকে ভিডিওটা কোথাও স্কিপ না করে দেখে থাকেন, তাহলে স্যার আশা করছি কোনো প্রবলেম হবে না। মোটামুটি আমরা বললাম, এবারে স্যার নিজের দৃষ্টিভঙ্গি থেকে বলেছে, কিন্তু আমি যেটা বলছি যে স্যার যেভাবে বলেছে পুরোপুরিভাবে জলের মতো ক্লিয়ার হয়ে গেছে। যদি আমাদের সমস্যা থাকে, আমি বলবো যে প্রথম থেকে আর একবার ভিডিওটাকে প্রথম দেখে নেবেন, স্কিপ না করে, মানে ভিডিওটা পজ করে দেখবেন, বুঝতে পারবেন না, প্রথম থেকে একবার থরলি দেখে নেবেন। যদি আপনারা বুঝতে না পারেন, বাড়ির যদি কোনো গার্ডিয়ান থাকে দেখাবেন, এখানে পুরোপুরিভাবে ক্লিয়ার একবারে কনসেপ্ট চলে আসবে স্যার যেটা বললেন। এবং স্যারের কথা শুনে এবং আপনারা বুঝতে পারছেন, খুব অভিজ্ঞ এই বিষয়ে স্যার জানে, এই জন্যই আমরা আমাদের টিমের পক্ষ থেকে স্যারকে রিকোয়েস্ট করেছিলাম, ভালোভাবেই বুঝিয়ে দিল। আর কথা বলে দিই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং যদি আপনার ফর্মটা পেতে চাইছেন, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আছে, হোয়াটসঅ্যাপ করবেন। কন্ডিশন একটাই, ফলো করতে হবে, ফলো করলে কিন্তু দিয়ে দেবো। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ পুরোপুরিভাবে মানে ক্লিয়ার করার জন্য। আশা করছি দেখার পর কারোর মধ্যে কোনো ডাউট থাকবে না। কিছু বলবেন স্যার? আমার আবারও উপেন্দ্রকে ধন্যবাদ, কারণ যাই হোক এরকম এডুকেশনাল একটা চ্যানেল করে মানুষের মধ্যে যে ভীতির সঞ্চার হয় সেগুলোকে দূর করা, বা মানুষের মধ্যে যে কনফিউশন থাকে সেগুলোকে দূর করা। কারণ অপপ্রচার করার মানুষ অনেক আছে একদম, কিন্তু প্রপার গাইডেন্স করার মানুষ খুব কম। তো আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে আমি এই উপেন্দ্র সহ অনেক মানুষকে দেখছি, তারা কিন্তু তাদের সদিচ্ছা নিয়ে এগিয়ে এসে মানুষকে গাইডেন্স করছে। তো সেই জায়গায় আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। আর এই চ্যানেল যারা ফলো করেন, আপনারা ফলো করতে থাকুন, অনেক সুপরামর্শ পাবেন, অনেক জ্ঞানের জিনিস পাবেন, এবং আপনারা
এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন, আমার পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে। যাই হোক, আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি এখানেই আমার শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনার মহামূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের টিমের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। ভালো থাকবেন সবাই, আপনারাও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আবার কোনো বিশিষ্ট মানুষের সঙ্গে। ভালো থাকবেন সবাই।